আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় মাস্টার্স পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা, যেটাই বলি, কারণ আসলে তো এখন তোমাদের পরীক্ষা কবে হবে বা কি হবে আমরা জানি না। তাও অনেকদিন ধরে তোমাদের সাথে আমার ক্লাস নিচ্ছি না, তাই চাচ্ছি একটা ক্লাস নিয়ে নেই। কেমন আছো তোমরা সবাই? পড়াশোনার সাথে আছো কিনা জানি না, তবে চেষ্টা করো পড়াশোনার সাথে একটু হলেও টাচে থাকার। রিসেন্ট পলিটিক্যাল থট আমরা চেষ্টা করেছি মোটামুটি তোমাদেরকে সবটা বই টাচ করার এবং মোটামুটি সিলেবাস শেষ করার। এখন দেখো, যেহেতু আমাদের পড়াশোনাটা রেগুলার হচ্ছে না, সেই কারণে আমি বেসিক্যালি চাচ্ছি যে মাঝে মাঝে তোমাদের সাথে আমার যোগাযোগটা হোক, কমিউনিকেশনটা হোক, এবং তোমরাও কিছু কিছু পড়ার ক্ষেত্রে একটু টাচে থাকো। তোমরা একটু দেখো, তোমাদের সাজেশনটা তুলে ধরে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে ইনফর্ম করো। আমি সেই কোশ্চেনগুলি বা সেই টপিকসগুলির উপরে যেন ক্লাস নিতে পারি। কিন্তু তোমরা কিছুই আমাকে কিন্তু কোনো আউটপুট দিচ্ছ না, যার জন্য আমিও বুঝতে পারি না যে আসলে কোথা থেকে শুরু করব বা কি শুরু করব বা কোন টপিকসটা পড়ালে আসলে তোমরা ভালো রেসপন্স করবা। যাই হোক, আজকের একটা বিষয় পড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে একনায়কতন্ত্র। কোশ্চেনটা এরকম আসতে পারে যে একনায়কতন্ত্র কি, এবং রিসেন্ট থটের কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, বা আমরা যেটা বিকৃত রূপটাকে আমরা দেখি যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা বিষয়। তাহলে যদি এরকম আসে যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কি, একনায়কতন্ত্রের সংজ্ঞা দাও, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য লিখো, এবং এভাবেও আসতে পারে যে একনায়কতন্ত্রের সাথে গণতন্ত্রের পার্থক্য নির্দেশ করো। এই ধরনের একটা কোশ্চেন কিন্তু খ বিভাগ বা গ বিভাগে অনায়াসেই আসতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কি করবা? তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে রিসেন্ট পলিটিক্যাল থটের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থাটাকে আমরা গণতন্ত্রের বিপরীতমুখীও বলতে পারি। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বলতে আমরা সাধারণত বুঝি যে সরকার ব্যবস্থায় একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা একটা ব্যক্তি রাষ্ট্রের যাবতীয় সার্বভৌম ক্ষমতা এবং নির্বাহী ক্ষমতা ভোগ করে, তখন সেই ব্যবস্থাটাকে আমরা বলবো একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা অবশ্যই বিশ্লেষণ করতে পারি যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্রের প্রতিফলনটা হয় না। কখনো কখনো একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা এমন হয়, এতটাই অপ্রতিরোধ্য বা এতটাই ক্ষমতার অপব্যবহার সেখানে হয় যে আমরা দেখি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক মানসিকতার বিকাশ ঘটে, বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক মানসিকতা দেখা যায় যে অনেক বেশি পরিমাণে এখানে আসে। তাহলে যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, তখন তোমরা কিন্তু এটা ইজিলি লিখতে পারবা। তাহলে আমরা ভালোভাবে বলবো যে একনায়কতান্ত্রিক মতবাদ একটা প্রাচীন মতবাদ, কারণ প্রাচীনকালেও আমরা দেখেছি যে গণতন্ত্রের বিপরীতে যে ধরনের শাসন ব্যবস্থা আসে বা একনায়কতন্ত্রের বিপরীতেই মূলত গণতন্ত্রের উত্থান ঘটে। আমরা দেখেছি যে ইউরোপে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেই কিন্তু মূলত রেভলিউশন হয় এবং গণতন্ত্রের জয় জয়কার হয়। রাজার ক্ষমতাটাকেও কিন্তু আমরা এক দৃষ্টিতে স্বৈরতান্ত্রিক বা স্বেচ্ছাচারী বা একনায়কতান্ত্রিক বলতে পারি, কারণ একনায়কতান্ত্রিক বলতে যে শুধুমাত্র একজন ব্যক্তির শাসনই তা কিন্তু না। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থারও কিন্তু কোনো শ্রেণী বিন্যাস আছে। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, একটা ব্যক্তি বা একটা নির্দিষ্ট দলগত শ্রেণীর দ্বারা যখন শাসন ব্যবস্থাটা পরিচালিত হয় এবং সেই শ্রেণীর উপরে যখন কর্তৃত্ব করার মতো কোনো কর্তৃপক্ষ থাকে না, তাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো কর্তৃপক্ষ থাকে না, তখন আমরা সেই ব্যবস্থাটাকে বলবো একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। অর্থাৎ তার কথা, সেই শাসকের কথাই যখন চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখনই সেটা হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু এখানে কথা আছে, যখনই সেই শাসক লয়ালিটি থেকে
জনগণের শাসন থেকে দূরে সরে যাবেন ক্রমান্বয়ে, তখন কিন্তু এই শাসন ব্যবস্থাটাকে আমরা আর পজিটিভলি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হিসেবে দেখব না। তখন আমরা বলবো এটাকে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। তার মানে কি, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকৃত রূপ হচ্ছে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখন আসো আমরা প্রথমেই জানি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা 3 ধরনের হতে পারে। হ্যাঁ, যা পড়ছিলাম যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে ব্যক্তিগত একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, 2 নম্বরে হচ্ছে দলগত একনায়কতন্ত্র, 3 নম্বরে হচ্ছে শ্রেণীগত একনায়কতন্ত্র। আবার বলছি, 1 নম্বরে হচ্ছে ব্যক্তিগত একনায়কতন্ত্র, যেখানে একটা ব্যক্তির শাসন চলে। 2 নম্বরে হচ্ছে শ্রেণীগত বা দলগত একনায়কতন্ত্র, যেখানে একটা দলের শাসন ব্যবস্থাই শুধুমাত্র চলে, যেখানে অন্য কোনো দলের আর কোনো অস্তিত্ব থাকে না। আর একটা হচ্ছে শ্রেণীগত, তার মানে কি, কোনো কর্পোরেট গোষ্ঠী, কোনো একটা প্রতিষ্ঠান যদি শাসন ক্ষমতাটাকে করায়ত্ত করে এবং তারা তাদের নির্দেশনা অনুযায়ী শাসন ক্ষমতাটা পরিচালনা করে, তখন সেটাকে আমরা বলবো শ্রেণীগত একনায়কতন্ত্র। এইভাবে আমরা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার তোমার শ্রেণী বিন্যাস করতে পারি। তাহলে তোমরা এক কথা বলবা, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে 3 ধরনের। আর ডিক্টেটরশিপ, এখান থেকে একনায়কতন্ত্র কথার প্রচলন, যেটা রোমানদের মাধ্যমে আসলে প্রতিষ্ঠিত হয়েছিল বেশ অনেক কাল আগেই। ঠিক আছে, ইটালির ফ্যাসিস্ট, তারপরে জার্মানির নাৎসি, এগুলি কিন্তু সব আসলে একনায়কতন্ত্রেরই উদাহরণ। এখন আসো আমরা একনায়কতান্ত্রিক সরকারের কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলা কি হতে পারে। তাহলে 1 নম্বরেই বলবো আমরা, একনায়কতন্ত্র মানে হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা। একটা ব্যক্তির, আবার এটাকে আমরা ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো একটা ব্যক্তির শাসন ব্যবস্থা। প্রথমে আসতে পারে একদলীয় শাসন ব্যবস্থা হতে পারে, একটা আসতে পারে একটা ব্যক্তির শাসন ব্যবস্থা হতে পারে, একটা আসতে পারে এক দলীয় ব্যবস্থা হতে পারে, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাও হতে পারে। একনায়কতন্ত্র আসলে এক ধরনের সর্বাত্মকবাদী চিন্তাধারার বহিঃপ্রকাশ। কি বলেছি? সর্বাত্মকবাদী চিন্তাধারার বহিঃপ্রকাশ। তার মানে হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় ওই প্রতিষ্ঠান, ওই শাসক অথবা ওই দলই সবচাইতে বেশি শক্তিশালী কর্তৃপক্ষ, যেখানে যেই প্রতিষ্ঠানে বা যেই ব্যক্তির মধ্যে সর্বময় ক্ষমতার একটা টেন্ডেন্সি থাকে, অনেকটা সুপেরিয়র পাওয়ারের মতো, সে তাকে ঘিরে যা হয় সেটার নাম হচ্ছে সর্বাত্মকবাদ। তার মানে কি, সব জায়গায় যার একটা আগ্রাসী ভূমিকা থাকবে সেটাই হচ্ছে সর্বাত্মকবাদ। তাহলে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই সর্বাত্মকবাদী। তারপরে আসো রাষ্ট্র এবং সরকার অভিন্ন, অর্থাৎ এখানে কোনো অপোজিশন নাই, এখানে যে রাষ্ট্র সেই সরকার, সরকারের কথাই আইন, রাষ্ট্র পরিচালনার একমাত্র নিয়ামকই হচ্ছে সরকার। এই জন্য বলা হয় যে রাষ্ট্র এবং সরকার একটা অভিন্ন অংশ। এরপরে আসো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। ব্যক্তি স্বাধীনতা কি? ব্যক্তিত্ব বিকাশের সবচাইতে জনপ্রিয় যে মাধ্যম, তাকেই আমরা বলবো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্রের মাধ্যমে আমরা কি পাই? বেশ কিছু গুণাবলীকে বিকশিত করতে পারি। কিন্তু আমাদের এই ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্বৈরতান্ত্রিক সরকার বা একনায়কতান্ত্রিক সরকার কি করে, আমাদের বাক স্বাধীনতাকে বা আমাদের চিন্তা চেতনাকে, আমাদের ইচ্ছা অনিচ্ছাকে প্রকাশ করতে দেয় না। এইভাবে দেখা যায় ব্যক্তি স্বাধীনতার আসলে প্রপার বিকাশ হওয়ার সম্ভাবনাটা একতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় কম থাকে। তারপরে আসো দায়িত্বহীনতা। হ্যাঁ, একতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেক সময় শাসক দায়িত্বশীল হয়ে ওঠেন না। কারণ কি? শাসক জানেন যে তার উপরে কর্তৃত্ব করার মতো আর কোনো কর্তৃপক্ষ নেই, তিনি তার কাজের জন্য কারো কাছে লায়াবল না। যেহেতু তার কাজের জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না, তিনি যা ইচ্ছা তাই তখন করার
ক্ষমতা রাখতে পারবেন। তখনই কি হয়, তখনই একটা কর্তৃপক্ষ তার দায়িত্ব কর্তব্য অবহেলা করতে পারে, যখন সে কোনো কিছুর প্রতি ভীত না হয়, কোনো কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত না হয়। এরপরে আসো রাষ্ট্রীয় কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু একটা সরকারের দ্বারা বা একটা প্রতিষ্ঠানের দ্বারা বা একটা কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্র কিন্তু একটা বিচ্ছিন্ন জিনিস না বা এমন কোনো জিনিস না যে সে একা একাই পরিচালিত হতে পারবে। তখন কি হয়, রাষ্ট্রের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ এবং সর্বময় ক্ষমতার অধিকারী হয় ওই একনায়কতান্ত্রিক সরকার, যার মাধ্যমে রাষ্ট্র অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক উন্নত হয়, অনেক উন্নয়ন করতে পারে। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্র একটা করজ রাষ্ট্র বা কঠোর রাষ্ট্র, পুলিশি রাষ্ট্রে পরিণত হয়। এমন নিয়ম শৃঙ্খলার বেড়াজালে তারা আবদ্ধ থাকে যে সেই রাষ্ট্রের জনগণ আসলে স্বস্তিতে জীবন যাপন করতে পারে না। আবার অনেক সময় পজিটিভলিও আমরা দেখতে পাই যে পজিটিভলি কিন্তু অনেক সময় আবার ভালো হতে পারে। এরপরে আসো বিরোধী মতামত উপেক্ষা। কি বলেছি? অর্থাৎ রাষ্ট্রে যদি কোনো বিরোধী কর্তৃপক্ষ থাকে, সেই বিরোধী কর্তৃপক্ষের মতামতকে খুব অনায়াসে উপেক্ষা করা যেতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম বিরোধী দলের মতামতকে উপেক্ষা। এরপরে আসো প্রচার যন্ত্রের নিয়ন্ত্রণ। তার মানে কি, যে গণমাধ্যমগুলা রাষ্ট্রীয় সংবাদপত্র পাঠায়, সেই গণমাধ্যমগুলির উপরে দেখা যায় রাষ্ট্রের একটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ নিয়ন্ত্রণই প্রতিষ্ঠিত হতে পারে। এরপরে আসো দুর্বল আইন ও বিচার বিভাগ। দুর্বল আইন বলতে আমরা কি বুঝি? যে আইন খুব সহজেই চেঞ্জেবল। বিচার বিভাগের উপরে খুব সহজেই যখন রাষ্ট্র কর্তৃত্ব করতে পারে, তখন সেটা স্বাভাবিকভাবেই একটা দুর্বল ব্যবস্থায় পরিণত হয়। ইচ্ছা করলে রাষ্ট্র সেখানে প্রভাব খাটাতে পারে, যে কোনো ভাবেই প্রভাব খাটাতে পারে। এই যে ব্যবস্থাগুলো, এগুলা কি করে? রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে অনেক বেশি ভঙ্গুর করে দেয় বা দুর্বল করে দেয়। এরপরে আসো আমরা দেখি বল এবং শক্তির প্রয়োগ। বল এবং শক্তির প্রয়োগ বলতে আমরা কি বুঝি? বল এবং শক্তির প্রয়োগ বলতে আমরা বুঝি যে শাসনকারী কর্তৃপক্ষ যখন স্বাভাবিকভাবে অনেক বেশি পরিমাণে ডমিনেটিং হন, তখন কিন্তু সেখানে বল এবং শক্তির একটা প্রয়োগের ব্যাপার থাকে। তারপরে আসো নেতার প্রতি অন্ধ আনুগত্য। অর্থাৎ একটা শ্রেণী তৈরি হয় যে ওই সংশ্লিষ্ট শাসক বা নেতাকে তিনি ভালো কাজ করলেও সাপোর্ট করবে, খারাপ কাজ করলেও সাপোর্ট করবে। অর্থাৎ একটা শ্রেণী যারা সুবিধাভোগী থাকে, তারা কিন্তু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় ওই শাসক শ্রেণীকে অন্ধভাবে সাপোর্ট করে যায়। দেশ যখন আমাদের বিভক্ত হয়েছিল, তোমরা অনেকেই ইতিহাস পড়ছো যে পাকিস্তানিদের পক্ষ হয়ে বাঙালিদের অনেকেই কিন্তু সাপোর্ট দিয়ে গেছে, যাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে রাজাকার, আলবদল, আল শামস এইসব নামে কিন্তু চিনেছি। তারাও কিন্তু ওই এক ধরনের যে ডিক্টেটরশিপ ইয়াহিয়া খানের, এটাকে তারা সাপোর্ট করে যাচ্ছিল। অর্থাৎ কি, অন্ধ সাপোর্টিং একটা যে টেন্ডেন্সি, এটা কিন্তু অনেক সময় একদলীয় শাসন ব্যবস্থায় বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকে। এরপরে আসো ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির অনুপস্থিতি। তার মানে কি, এই ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকে না। গুপ্তচর বাহিনী অনেক সময় রাজার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বা একনায়কতন্ত্রের বিরুদ্ধে গুপ্তচর বাহিনী, অর্থাৎ ছোট ছোট গৃহযুদ্ধে যে বাহিনীগুলা, ছোট ছোট দলগুলা বিচ্ছিন্নভাবে আন্দোলন বা তোমার সংগ্রাম করে যায়। এবং আরেকটা জিনিস থাকে অনেক সময় মিথ্যা প্রচারণা। অর্থাৎ সরকারের ভালোকে ধরে রাখার জন্য, গুডউইলকে ধরে রাখার জন্য অনেক সময় দেখা যায় মিথ্যা প্রচারণাও করা হয়। আবার অনেক সময় উল্টাও হয় যে বিরোধী দলগুলো সরকারকে, বা যেখানে বিরোধী দলের অস্তিত্ব একদম রাখতে দেওয়া হয় না, তারা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে এবং অনেক সময় এখানে কি করার চেষ্টা করে? খারাপ মন্তব্য করে সরকারের গুডউইলকে নষ্ট করার চেষ্টা করে। তাহলে দেখো স্টুডেন্ট, আন্তর্জাতিকতাবাদের
পরিপন্থী লাস্ট একটা যেটা আমরা বলবো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী, অর্থাৎ একনায়কতান্ত্রিক সরকার কোনো দেশেই কাম্য না। একনায়কতান্ত্রিক সরকার গণতন্ত্রের যুগে অচল, কোনো না কোনো সময় এই সরকার ব্যবস্থার পতন ঘটবেই। আমরা লিবিয়ায় দেখতে পাই, হ্যাঁ, তারপর মালয়েশিয়ায় দেখতে পাই, যারাই একনায়কতান্ত্রিক সরকার গঠন করে দীর্ঘদিন গণতন্ত্রের আদলে পরিচালিত হয়েছিলেন, একটা না একটা সময় কিন্তু তাদের পতন হয়েছে। তাহলে আমরা কি দেখি, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আসলে একনায়কতান্ত্রিক সরকারটা, একনায়কতান্ত্রিক শাসন কাঠামোটা কাঙ্ক্ষিত না। মানুষ গণতন্ত্রকে ভালোবাসে, মানুষ নিজেদের প্রায়োরিটিকে ভালোবাসে, এবং যুগ যুগ ধরে মানুষ তাই চায় যে যেখানে অন্যায় আছে সে অন্যায়গুলো যেন কি হয়, রিমুভ হয়, মানুষ যেন ন্যায়সঙ্গত জীবন যাপন করতে পারে। তাহলে দেখো স্টুডেন্টসরা, আমরা একনায়কতান্ত্রিক সরকারের কতগুলো বৈশিষ্ট্য পেলাম। 1 নাম্বার ছিল একদলীয় শাসন, এক ব্যক্তির শাসন, 3 নম্বরে সর্বাত্মকবাদ, 4 নম্বরে রাষ্ট্র এবং অভিন্ন সরকার ব্যবস্থা, 6 ক্ষমতার কেন্দ্রীকরণ, 7 ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, 8 দায়িত্বহীনতা, তারপর কি রাষ্ট্রীয় কর্তৃত্ব নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে বিরোধী মতামত উপেক্ষা। এরপরে আমরা দেখি যে প্রচার যন্ত্রের নিয়ন্ত্রণ, বল ও শক্তির প্রয়োগ, নেতার প্রতি অন্ধ আনুগত্য, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি, গুপ্তচর বাহিনী, মিথ্যা প্রচারণা এবং আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। তোমরা সবাই দেখবে বইয়ের 39-40 নম্বর পৃষ্ঠায় খুব ভালোভাবেই একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলি দেয়া আছে। এরপরে আসো আমরা ফিরে যাই আমাদের লাস্ট কোশ্চেন, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের সাথে পার্থক্য কি। প্রথমে আমি বলেছি যে গণতন্ত্র হচ্ছে একনায়কতন্ত্রের একটা টোটাল বিপরীত চিন্তাধারা, বা একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের একটা বিপরীত চিন্তাধারা। এখন আসো তাহলে আমরা দেখি একটু কিভাবে সেটা সম্ভব। গণতন্ত্র হচ্ছে জনগণকে প্রায়োরিটি দেয়, একনায়কতন্ত্র জনগণকে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তত্ত্বগত দিক থেকেই এরা দুই ধরনের, একজন হচ্ছে নিজের কথায়, নেতার কথায় চলবে বা শাসক প্রধানের কথায় চলবে, আর একজন হচ্ছে জনগণের মাধ্যমেই শাসক প্রধান তৈরি হবে। তারপরে সার্বভৌম ক্ষমতা, সাধারণত দেখা যায় যে সর্বাত্মকবাদী চিন্তাধারায় বা একনায়কতান্ত্রিক চিন্তাধারায় সার্বভৌম ক্ষমতার অধিকারী একজনই হন, যিনি সরকার প্রধান। আর এখানে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় দেখি সার্বভৌম ক্ষমতা চেঞ্জেবল, সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের, একমাত্র রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, কিন্তু এই সার্বভৌম ক্ষমতাকে প্রয়োগের কিছুটা সময় নির্দিষ্ট দল বা জনগণ যে শাসকদেরকে বা যে দলকে ক্ষমতা অর্পণ করেন সেই ক্ষমতার কাছ থেকে তারা পায়। অর্থাৎ রাষ্ট্রের কাছে সার্বভৌম ক্ষমতা থাকে, জনগণ যার নিয়ন্ত্রক থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কিন্তু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রেরই থাকে এবং সার্বভৌম সরকারই সেই ক্ষমতাকে ব্যবহার করতে পারে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা ব্যবহার করতে পারে কে? জনগণ। এটাই শুধু পার্থক্য। এটা তোমরা খেয়াল রাখবা যে সার্বভৌম ক্ষমতা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের, আর একনায়কতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা ঠিক উল্টাটা দেখি যে সার্বভৌম ক্ষমতা হচ্ছে সরকারের বা রাষ্ট্রের বা এক ব্যক্তির, যে ব্যক্তি সংশ্লিষ্ট শাসক। তারপরে আসো আইনের শাসন। আইনের শাসনের ক্ষেত্রে দেখা যায় যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে সেখানে জনগণের সম্মতি বা জনগণের ইচ্ছা অনিচ্ছার একটা মূল্য থাকে, কিন্তু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না, রাষ্ট্রের কথাই আদেশ, আইন। ঠিক আছে। তারপরে আসো সমতার নীতির ক্ষেত্রে। হ্যাঁ, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটা সমতার নীতি থাকার সুযোগ কম, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সমতার নীতি প্রতিষ্ঠিত হয়। এরপরে আসো অধিকারের ক্ষেত্রে পার্থক্য। স্বাভাবিকভাবেই আমরা দেখি যে স্বৈরতান্ত্রিক মানসিকতা বা একনায়কতান্ত্রিক মানসিকতা যেখানে গড়ে ওঠে সেখানে কিন্তু আসলে ন্যায়সঙ্গত আচরণ, সার্বজনীন দৃষ্টিভঙ্গি কম থাকে। কিন্তু
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এরপরে আসো সংখ্যালঘু স্বার্থ রক্ষা। সংখ্যালঘু স্বার্থ রক্ষা অবশ্যই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বেশি পরিমাণে হয়, কারণ এখানে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদাভাবে সুবিধাভোগী করা যায় না। কিন্তু যদি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে এবং সংশ্লিষ্ট সম্প্রদায় বা সংশ্লিষ্ট যে সম্প্রদায়ের শাসক হয় সেই সম্প্রদায় অনেক সময় ইচ্ছা করলে কিন্তু সংখ্যালঘুদেরকে ডমিনেট করতে পারেন, এরকম আমরা ইতিহাসে অনেক দেখেছি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় কম রক্ষিত হয়, কম্পারেটিভলি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেক বেশি এটাকে টেক কেয়ার করা হয়। এরপরে আসো মৌলিক অধিকার। দেখা যায় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মৌলিক অধিকারের স্বীকৃতি তেমন একটা মুখের বলাই হয় না, তারা কিন্তু অনেক দেশের কনস্টিটিউশনে মৌলিক অধিকারকে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, মৌলিক অধিকার সেখানে সন্নিবেশিতই থাকে। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মৌলিক অধিকারকে অনেক বেশি প্রায়োরিটি দেয়া হয়। কিন্তু অনেক সময় একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে হয়তো কিছু কিছু মৌলিক অধিকার উপেক্ষিত হতে পারে, যেমন ধরো ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, হ্যাঁ, সংবাদপত্রে গণমাধ্যমের স্বাধীনতা, তারপর কি নিজেদের অধিকার দাবি আদায়ের স্বাধীনতা, এই জিনিসগুলি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় রেস্ট্রিক্টেড থাকতে পারে। তারপরে আসো স্বায়ত্তশাসনের ক্ষেত্রে, বিপ্লবের ক্ষেত্রে, স্থায়িত্বের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, আমরা উপযোগিতার ক্ষেত্রে বলতে পারি, আন্তর্জাতিকতার ক্ষেত্রে বলতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে গণতন্ত্র আসলে অধিক পরিমাণ জনপ্রিয় এবং একনায়কতন্ত্র কম্পারেটিভলি ত্রুটিপূর্ণ। গণতন্ত্রের চাইতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমরা ত্রুটিপূর্ণ হিসেবেই বলবো, কারণ গণতন্ত্র হচ্ছে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সবচাইতে জনপ্রিয় শাসন ব্যবস্থা, সবচাইতে এর প্রায়োরিটি অনেক বেশি। তাহলে দেখো স্টুডেন্টসরা, গণতন্ত্রের সাথে একনায়কতন্ত্রের মৌলিক পার্থক্যটা কোথায়? গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা তৈরি করা শাসন ব্যবস্থা, যার ক্ষমতার উৎস জনগণ এবং যে ক্ষমতা অ্যানালাইসিস করে, যে ক্ষমতা কন্ট্রোল করে, নির্বাহী ক্ষমতার উৎস জনগণ এবং জনগণের দ্বারাই এই ক্ষমতাটা পরিচালিত হচ্ছে জনগণের সম্মতিতে। কিন্তু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় সম্মতির কোনো বিষয় নাই। এখানে কর্তৃপক্ষ একবার তৈরি হইতে পারলে তারা তাদের ইচ্ছা মতো সবকিছু করবে, এখানে জনগণের সম্মতির কোনো বিষয় নাই। কর্তৃপক্ষে এখানে সর্বময় ক্ষমতার অধিকারী, তাদের ইচ্ছা অনিচ্ছাই সবকিছু। তাহলে এইভাবে আমরা গণতন্ত্র এবং একনায়কতন্ত্রকে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়লাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কি, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এবং গণতন্ত্রের সাথে একনায়কতন্ত্রের একটা পার্থক্য। কোশ্চেনের অ্যান্সারগুলি তোমাদের বইয়ের 39 থেকে প্রায় 43 পৃষ্ঠার মধ্যে খুব ভালোভাবে দেওয়া আছে। হ্যাঁ, তারপরেও যদি তোমরা না বুঝো কোনোটা, আমাকে অবশ্যই ইনফর্ম করবে, আমি চেষ্টা করব যতদূর সম্ভব তোমাদের সমস্যাকে সলভ করে দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রিসেন্ট পলিটিক্যাল থটের উপরে কোথাও কোনো সমস্যা হলে আমাকে ইনফর্ম করো, আমি প্রস্তুত তোমাদের যে কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।